হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপার থেকে গুরুত্বপূর্ণ 15টা 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো SEC 2 পেপার থেকে অর্থাৎ সেক 2 যে পেপারটা আছে তোমাদের, এই পেপারটা থেকে 5টা 2 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। একবার এই সেক 2 পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। তোমাদের টোটাল সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল 1 থেকে একটা 20 নম্বরের প্রশ্ন থাকবে, মডিউল 2 থেকে একটা 20 নম্বরের প্রশ্ন থাকবে এবং দুটো মডিউল মিলিয়ে 2 নম্বরের প্রশ্ন 5টা থাকবে, অর্থাৎ 10 নম্বর। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন আলোচনা করব, গুরুত্বপূর্ণ 15টা। তাহলে গুরুত্বপূর্ণ 15টা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের ক্লাস অলরেডি চলছে, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস এবং 1 দিন হচ্ছে লাইভ ক্লাস। তার জন্য পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো যোগাযোগ করবে। চলো আজকের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মূল সংবিধানে কি প্রশাসনিক ট্রাইব্যুনালের বিধান ছিল? অ্যান্সারটা দেখো, মূল সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল সংক্রান্ত কোনো বিধান দেওয়া হয়নি। এটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কি বাধ্যতামূলক? প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাধ্যতামূলক, তবে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। পরের প্রশ্ন হচ্ছে, রিট কি এবং কয় প্রকার? রিট মানে হচ্ছে লেখো কি এবং কয় প্রকার? লেখো জারি বা রিট হলো ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কর্তৃক মৌলিক অধিকার প্রয়োগ করতে এবং নাগরিকদের আইনি প্রতিকার প্রদানের জন্য জারি করা এক ধরনের আদেশ বা নির্দেশ। 5 ধরনের রিট রয়েছে, যা বন্দি প্রত্যক্ষীকরণ, পরম আদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপেষণ। এই সমস্ত রিটগুলি জনগণের অধিকার বলবৎ করার একটি কার্যকর পদ্ধতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, 4 নম্বর প্রশ্ন, 32 নম্বর আর্টিকেল অর্থাৎ ধারার অধীনে 5টি রিট কি কি? 5টি রিট। 32 নম্বর আর্টিকেলের অধীনে 5টি রিট হলো বন্দি প্রত্যক্ষীকরণ, পরম আদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা আর হচ্ছে উৎপেষণ। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল কোনো আদালতকে রিট করার ক্ষমতা দেয়? 32 নম্বর আর্টিকেল আদালতকে রিট করার অর্থাৎ লেখো জারি করার ক্ষমতা দেয়। পরের প্রশ্ন আছে, কোন রিটকে মৌলিক অধিকারের রক্ষক বলা হয়? অ্যান্সার দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ রিটকে মৌলিক অধিকারের রক্ষক বলা হয়। তারপরের প্রশ্ন, কিভাবে সুপ্রিম কোর্টের রিটের এখতিয়ার হাইকোর্টের থেকে আলাদা? অ্যান্সারটা দেখো, আর্টিকেল 226 হাইকোর্টকে আইন ও মৌলিক অধিকার উভয় ক্ষেত্রে রিট জারি করার ক্ষমতা প্রদান করে। তবে সর্বোচ্চ আদালত হওয়ার সত্ত্বেও সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার সংক্রান্ত মামলায় রিট জারি করে। তাই হাইকোর্টের রিটের এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে বেশি। পরের প্রশ্ন হচ্ছে, হেবিয়াস কার্পাস এবং
ম্যান্ডামাসেসের মধ্যে পার্থক্য। হেবিয়াস কার্পাস, দেখো হেবিয়াস কার্পাস কি, দেখো হেবিয়াস কার্পাসের রিট সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তিগত উভয় বিরুদ্ধে জারি করা যেতে পারে। আর ম্যান্ডামাস যেটা আছে দেখো, এটি একটি উদ্দেশ্য যে কোনো পাবলিক সংস্থা, একটি কর্পোরেশন, তারপরে একটি নিম্ন আদালত, একটি ট্রাইব্যুনাল বা সরকারের বিরুদ্ধে জারি করা যেতে পারে। পরের প্রশ্ন আছে ন্যায়, দেখো গ্রাম ন্যায়ালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত হবে। দেখো প্রতিটি গ্রাম ন্যায়ালয়ের সদর দপ্তর মধ্যবর্তী পঞ্চায়েতের সদর দপ্তরে অবস্থিত হবে, যেখানে গ্রাম ন্যায়ালয় প্রতিষ্ঠিত হয়েছে বা রাজ্য সরকার দ্বারা বিজ্ঞপ্তি হতে পারে এমন অন্য জায়গায়। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন গ্রাম ন্যায়ালয়ের সিলমোহর কি। দেখো এই আইনের অধীনে এই আইনের অধীনে প্রতিষ্ঠিত প্রতিটি গ্রাম ন্যায়ালয়ের রাজ্য সরকারের অনুমোদন নিয়ে হাইকোর্ট দ্বারা নির্ধারিত আকারে এবং মাত্রায় আদালতের সিলমোহর ব্যবহার করবে। তারপরে দেখো ভারতের পারিবারিক আদালতের নিয়ম কি। 1984 সালে পারিবারিক আদালত আইন রাজ্য সরকারগুলিকে হাইকোর্টের সহযোগিতায় পারিবারিক আদালত স্থাপনের ক্ষমতা দেয়। আর এই বিশেষ আদালতগুলিকে সমঝোতার প্রচেষ্টা সহজতর করা এবং বিবাহ এবং পারিবারিক বিষয়গুলির সাথে সম্পর্কিত বিরোধের দ্রুত সমাধান নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়। পরের প্রশ্ন ভারতে পারিবারিক আদালতে কি ঘটে। পারিবারিক আদালত নিম্নলিখিত পরিস্থিতিতে এখতিয়ারের প্রয়োগ করে। কি বলা হচ্ছে সেখানে দেখো, নিম্নলিখিত পরিস্থিতিতে এখতিয়ারের প্রয়োগ করে। 1 নম্বর বলা হচ্ছে দেখো বিবাহিত পক্ষের দ্বারা একটি বাতিল ডিগ্রি চাওয়া আইন পদক্ষেপ বা কার্যক্রম। দ্বিতীয় হচ্ছে বিবাহ বিচ্ছেদের মামলা, দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য পিটিশন। তারপরে বিচার বিভাগীয় পৃথকীকরণ বিষয়, একটি বিবাহ বা একজন ব্যক্তির বৈবাহিক অবস্থার বৈধতা প্রতিষ্ঠার লক্ষ্যে মামলা বা কার্যধারা। পরের প্রশ্ন আছে পারিবারিক আদালতের বিচারক নিয়োগের পদ্ধতি কী। সংবিধানের 224(2) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এই নিয়োগগুলি করার সময় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ের বিচারকদের সাথে পরামর্শ করে সুপরিচিত নির্বাচন নিশ্চিত করার জন্য। তারপরে পারিবারিক আদালতের এখতিয়ার বা এলাকা কি। বৈবাহিক বিবাদ, স্বামী স্ত্রীর রক্ষণাবেক্ষণ এবং ভরণপোষণ, সন্তানের হেফাজত এবং সমর্থন। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে শিশুদের শিক্ষা এবং আর্থিক সহায়তা, বৈবাহিক সম্পত্তির বিভাজন, সেই সাথে অভিভাবকত্ব এবং শিশুর হেফাজতের বিষয়গুলি সহ পারিবারিক সমস্যাগুলির সাথে সরাসরি সম্পর্কিত সমস্ত বিষয়ে একটি ঐক্যমত রয়েছে পারিবারিক আদালতের এখতিয়ারে। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, গণপ্রতিনিধিত্ব আইন কবে পাস হয়। গণপ্রতিনিধিত্ব আইন 1950 সালে প্রণীত হয়। 1950 সালে প্রণীত হয়। পরের ক্লাসে আমি তোমাদের এরপর থেকে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব।